রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার স্মারক সম্পূর্ণভাবে ধাপে ধাপে নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং ওয়াশিংটন যদি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে তেহরানও আর কোনো নতুন পদক্ষেপ নেবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে ধন্যবাদ জানান এবং জাতীয় ঐক্যের জন্য ইরানি জনগণের প্রশংসা করেন। তার মতে সশস্ত্র বাহিনীর ত্যাগ ও শক্তির যুক্তি ইরানকে বর্তমান সাফল্য এনে দিয়েছে। গালিবাফ জানান, সমঝোতা স্মারকের ষষ্ঠ ধারায় ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য $300 বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে, যার একটি অংশ অবকাঠামো পুনর্নির্মাণ এবং বিনিয়োগে ব্যয় হবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আইনি জটিলতা থাকলেও 30 দিনের পরিবর্তে মাত্র 3 দিনের মধ্যেই তা কার্যকর হয়। তিনি এই সমঝোতাকে আমেরিকার পরাজয়ের দলিল হিসেবে বর্ণনা করে বলেন, এর প্রকৃত মূল্যায়ন হবে বাস্তবায়নের মাধ্যমে। তিনি আরও দাবি করেন, বৈরুতের দক্ষিণাঞ্চলে সীমিত যুদ্ধবিরতি পরে পুরো লেবাননে বিস্তৃত হয়েছে এবং হরমুজ প্রণালী আর কখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। তার মতে উপকূলীয় রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশেষ অধিকার রয়েছে এবং ইরানের জব্দকৃত সম্পদ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, সামরিক শক্তি ও কূটনীতি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে এবং যুদ্ধক্ষেত্রে অর্জিত অবস্থানই আলোচনাকে শক্তিশালী করেছে। তিনি হিজবুল্লাহ ও লেবাননের শিয়া জনগণের ত্যাগের প্রশংসা করে বলেন, প্রতিরোধ অক্ষের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরায়েলের নতুন হামলা হলে তেহরান জবাব দিতে প্রস্তুত। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম আশুরার সূচনা উপলক্ষে শহীদ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর সমাধিস্থল থেকে সম্প্রচারিত এক ভাষণে ধর্মীয় ও রাজনৈতিক বার্তায় সমন্বয়ে ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাত, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং লেবাননের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। তিনি বলেন, ইমাম হুসাইনের আদর্শই তাদের পথ প্রদর্শক এবং নাসরুল্লাহর স্মৃতি প্রতিরোধ আন্দোলনকে অনুপ্রাণিত করছে। কাসেম দাবি করেন, ইরান এখন আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চাপ ও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তেহরানের সমর্থন ইসরায়েলকে আগ্রাসন বন্ধে বাধ্য করেছে। লেবানন প্রসঙ্গে তিনি বলেন, 1948 সাল থেকে ইসরায়েল দেশটিকে দুর্বল করে গ্রাস করার চেষ্টা করছে এবং বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল ধারণা সেই পরিকল্পনারই অংশ। তার মতে ইসরায়েলের লক্ষ্য কেবল হিজবুল্লাহকে সামরিকভাবে নয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিকভাবেও ধ্বংস করা। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ যোদ্ধারা ভূমির জন্য নয়, নিজেদের অস্তিত্ব, ভবিষ্যৎ ও স্বাধীনতা রক্ষার জন্য লড়ছে। কাসেম জানান, আল আকসা ফ্লাড অভিযানের সময় হিজবুল্লাহ 3185টি অভিযান পরিচালনা করেছে, শত শত সামরিক যান ও বিমান লক্ষ্যবস্তু করেছে এবং ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। তিনি হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখ্যান করে বলেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো সমঝোতা কেবল নিরাপত্তা নিশ্চয়তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। সরাসরি আলোচনা প্রসঙ্গে তিনি একে গুলি ও চাপের মুখে চাপিয়ে দেওয়া অপমানজনক শর্ত হিসেবে আখ্যা দেন এবং লেবাননের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান। ইসরায়েলি একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে গত কয়েক ঘন্টায় সংঘটিত বিভিন্ন ঘটনায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও 11 জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার সন্ধ্যায় হিজবুল্লাহর ছোড়া একটি একমুখী হামলাকারী ড্রোন ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আঘাত আনে, এতে 7 জন আহত হয়। এছাড়া দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে পেতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে আরও 4 জন আহত হয়, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন রোরিং লায়ন এর পর থেকে বুধবার রাত পর্যন্ত দেশটির হাসপাতালগুলোতে মোট 9230 জন আহত নথিভুক্ত হয়েছে। সর্বশেষ সোমবারের পর থেকে আরও 21 জন আহত হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য মতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উত্তরাঞ্চলীয় ফ্রন্ট থেকে 1331 জন এবং লেবাননের সঙ্গে যুদ্ধ
যুদ্ধবিরতির পর একই ফ্রন্ট থেকে আরও 913 জন আহত হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে শনিবার হিজবুল্লাহ জানায় যে দক্ষিণ লেবাননে অনুপ্রবেশের চেষ্টা করা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের যোদ্ধারা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, টাইর জেলার মাজদাল জুন এলাকায় প্রবেশকারী একটি ইসরায়েলি বাহিনীকে তারা প্রায় 2 ঘন্টা ধরে হালকা ও মাঝারি অস্ত্র এবং রকেট চালিত গোলাবারুদ দিয়ে আক্রমণ করে এবং কয়েকটি সামরিক যান ধ্বংস করে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে মাজদাল জুনের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর 3 দফা রকেট হামলাও চালানো হয় বলে হিজবুল্লাহ দাবি করেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, দক্ষিণ লেবাননে বাড়িঘর ভাঙার কার্যক্রম ইসরায়েল বন্ধ করতে পারবে না এবং তারা এই নীতি অব্যাহত রাখবে। তিনি কনেসেট চ্যানেলে প্রচারিত বক্তব্যে বলেন, আমরা দক্ষিণ লেবাননের বাড়িঘর ধ্বংস থামাতে পারি না, আমরা থামাবো না, এবং আরও দাবি করেন যে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সেখানে ফিরে যেতে দেওয়া উচিত নয়। তার বক্তব্যে তিনি ইসরায়েলের সার্বভৌম সিদ্ধান্তের উপর জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে মতভেদ হলেও ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে সিদ্ধান্তে চলবে। একই সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স একটি সম্ভাব্য আঞ্চলিক শান্তি চুক্তি নিয়ে কথা বলেন, যেখানে ইরান, ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং লেবানন অন্তর্ভুক্ত থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি এই উদ্যোগকে আঞ্চলিক শান্তি হিসেবে বর্ণনা করে বলেন, এটি একটি বাস্তবসম্মত চুক্তি হতে পারে যা পুরো অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারে। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও আলোচনায় আসে, কারণ সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাখ্যা তৈরি হয়েছে। তবে বাস্তবে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে, যদিও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক একটি বোঝাপড়া যুদ্ধ পরিস্থিতি কমানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মার্চের শুরু থেকে লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ লেবাননের কিছু এলাকা ইসরায়েল দখল করে রেখেছে এবং সাম্প্রতিক অভিযানে সীমান্তের ভেতরে আরও গভীরে অগ্রসর হয়েছে বলে দাবি করা হয়। সার্বিকভাবে রাজনৈতিক বক্তব্য, সম্ভাব্য কূটনৈতিক চুক্তি এবং চলমান সামরিক পরিস্থিতি মিলিয়ে অঞ্চলটিতে অনিশ্চয়তা ও উত্তেজনা এখনও উচ্চ মাত্রায় রয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ান হেলিকপ্টার্স জেএসসি আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার আওতায় ইরান 20টি আধুনিক হেলিকপ্টার কিনবে। বুধবার রাশিয়ান হেলিকপ্টার্সের সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে IRCS এর প্রধান পীর হোসেন কুলিভান্দ এবং প্রতিষ্ঠানের মহাপরিচালক নিকোলাই কোলেভসভ এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর মস্কো থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কুলিভান্দ জানান, দেশের আকাশপথে উদ্ধার ও লজিস্টিক সক্ষমতা জোরদারের লক্ষ্যে রাশিয়া থেকে সরাসরি 20টি হেলিকপ্টার কেনার বিষয়ে সমঝোতা হয়েছে। তিনি একে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির ইতিহাসে একটি নজিরবিহীন মাইলফলক হিসেবে উল্লেখ করেন। কুলিভান্দ জানান, প্রথম ধাপে 4টি হেলিকপ্টারের ক্রয় চুক্তি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং 2027 সালের মার্চে পারস্য নববর্ষ নওরোজের আগেই এগুলো ইরানে পৌঁছানোর কথা রয়েছে। তিনি এ চুক্তি বাস্তবায়নে রাশিয়ায় ইরানি দূতাবাসের সমন্বয় এবং ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন হেলিকপ্টারগুলোর প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে তিনি বলেন, এগুলো আধুনিক প্রযুক্তি ও নাইট ভিশন ব্যবস্থায় সজ্জিত, ফলে রাতের বেলায়ও নিরাপদে উড্ডয়ন ও উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হবে। এছাড়া হেলিকপ্টারগুলো অগ্নি নির্বাপন কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার কাজে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। ইরানের কর্মকর্তাদের মতে নতুন এই বহর দেশটির দুর্যোগ মোকাবেলা, জরুরি চিকিৎসা সেবা এবং আকাশপথে উদ্ধার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এবং সেই পরিবর্তনের অন্যতম বড় উপকারভোগী হয়ে উঠেছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বড় সংকটগুলোতে পাকিস্তানকে তুলনামূলকভাবে প্রান্তিক একটি শক্তি হিসেবে দেখা হলেও সাম্প্রতিক যুদ্ধ ও তার পরবর্তী ভূরাজনৈতিক বাস্তবতা ইসলামাবাদকে এমন একটি অবস্থানে নিয়ে এসেছে যাকে আর উপেক্ষা করা সম্ভব নয়। তবে এই উত্থান কোনো উচ্চাভিলাষী আঞ্চলিক প্রকল্পের ফল নয় কিংবা পাকিস্তান নিজেকে মধ্যপ্রাচ্যের নতুন শক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কোনো বৃহৎ উদ্যোগও গ্রহণ করেনি, বরং সংকট নিজেই এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে এমন একজন মধ্যস্থতাকারীর প্রয়োজন দেখা দিয়েছে যে পশ্চিমা বলয়ের পুরোপুরি অংশ নয়, আবার ইরানের প্রত্যক্ষ শত্রুও নয়। একই সঙ্গে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর কাছে গ্রহণযোগ্য এবং
ওয়াশিংটন, বেইজিং, রিয়াদ ও তেহরানের সঙ্গে যোগাযোগের বাস্তব সক্ষমতা রাখে। এই জায়গাতেই পাকিস্তান নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ने लुबनान से समेत तमाम महाजों पर फौजी कार्रवाई के फौरी और मुस्तकिल खात्मे का ऐलान कर दिया है। মধ্যপ্রাচ্য এখন শুধু সামরিক শক্তি খুঁজছে না, বরং এমন যোগাযোগের পথও খুঁজছে যা দীর্ঘদিনের শত্রুতা ও অবিশ্বাসের দেয়াল অতিক্রম করতে পারে। পাকিস্তানের বিশেষ সুবিধা হচ্ছে এটি একটি পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র, যার সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। চীনের সঙ্গে গভীর কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ রয়েছে এবং ইরানের সঙ্গে সরাসরি সীমান্ত এবং অভিন্ন স্বার্থ রয়েছে। এই বৈশিষ্ট্যের সমন্বয় পাকিস্তানকে এমন একটি ভূমিকায় নিয়ে এসেছে যা খুব কম দেশই পালন করতে পারে। পাকিস্তানের বর্তমান ভূমিকা মূলত তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষেই এমন একটি যোগাযোগ মাধ্যম খুঁজছিল যা সরাসরি পশ্চিমা চ্যানেলের মতো সংবেদনশীল নয় এবং উপসাগরীয় কিছু দেশের মতো পক্ষপাত দুষ্ট বলে বিবেচিত হয় না। এই প্রেক্ষাপটে ইসলামাবাদ ঘোষণা নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি শুধু সম্ভাব্য কোনো চুক্তিপত্র নয়, বরং যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার মতো স্পর্শকাতর বিষয়ে পাকিস্তানের কেন্দ্রীয় ভূমিকাকে প্রতীকীভাবে তুলে ধরে। ইসলামাবাদ আর দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণকারী কোনো রাজধানী নয়, বরং এমন একটি সম্ভাব্য প্ল্যাটফর্ম যেখানে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়া হতে পারে কিংবা এমন পক্ষগুলোর মধ্যে বার্তা আদান প্রদান সম্ভব হতে পারে যারা সরাসরি একই টেবিলে বসতে পারে না। দ্বিতীয়ত, পাকিস্তান আশ্বস্তকারী শক্তি হিসেবে কাজ করতে পারে। তেহরানের সঙ্গে ইসলামাবাদ এমন ভাষায় কথা বলতে পারে যা আমেরিকান হুমকির ভাষার মতো নয়। একই সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকেও আশ্বস্ত করতে পারে যে তার ভূমিকা উপসাগরীয় স্বার্থবিরোধী নয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানকে কেন্দ্র করে কোনো মধ্যস্থতা সফল হতে পারে না যদি তা এমন ধারণা সৃষ্টি করে যে তেহরানকে আঞ্চলিক প্রভাব বিস্তারের বিশেষ অধিকার কিংবা হরমুজ প্রণালীর উপর বিশেষ কর্তৃত্ব স্বীকার করে নেওয়া হচ্ছে। পাকিস্তান নিজেকে ইরানের মিত্র হিসেবেও উপস্থাপন করছে না, আবার উপসাগরীয় শক্তিগুলোর হাতিয়ার হিসেবেও নয়, বরং এটি পরস্পর বিরোধী উদ্বেগের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করছে। দ্বিতীয়ত, পাকিস্তান ভারসাম্য রক্ষার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতামূলক সম্পর্কের মধ্যে ইসলামাবাদ অত্যন্ত সূক্ষ্ম একটি অবস্থানে রয়েছে। ওয়াশিংটনের কাছে পাকিস্তান গুরুত্বপূর্ণ, কারণ তার মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে। অন্যদিকে বেইজিং ও পাকিস্তানের এই ভূমিকাকে ইতিবাচকভাবে দেখে, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত চীনের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ফলে পাকিস্তানের ভূমিকা কেবল আঞ্চলিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বৈশ্বিক স্থিতিশীলতা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার বৃহত্তর সমীকরণের অংশ হয়ে উঠেছে। তবে পাকিস্তানের এই সক্রিয়তার সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, ইসলামাবাদ কোনোভাবেই সরাসরি সামরিক পক্ষ হতে চায় না এবং বাস্তবতাও তাকে সেই সুযোগ দেয় না। দেশটি নিজেই রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং ভারতের সঙ্গে জটিল সম্পর্কের মধ্যে রয়েছে। একই সঙ্গে ইরান ও উপসাগরীয় দেশগুলোর কারো সঙ্গে বিরোধে জড়ানোর ঝুঁকি নিতে চায় না। পাকিস্তান জানে মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতে সরাসরি জড়িয়ে পড়া মানে এমন দরজা খুলে দেয়া যার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়। সে কারণে তার সম্পৃক্ততা মূলত কূটনৈতিক ও সীমিত নিরাপত্তা সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে পাকিস্তানের কোনো চুক্তি চাপিয়ে দেওয়ার সক্ষমতা নেই। এটি আলোচনার আয়োজন করতে পারে, বার্তা আদান প্রদানের সুযোগ সৃষ্টি করতে পারে, আস্থার পরিবেশ গড়ে তুলতে পারে এবং ভুল বোঝাবুঝি কমাতে সাহায্য করতে পারে। কিন্তু ইরান, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি কোনো সমঝোতা মেনে নিতে না চায়, তাহলে পাকিস্তান তাদের বাধ্য করতে পারবে না। এখানেই একজন মধ্যস্থতাকারী ও একজন গ্যারান্টি দাতার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। পাকিস্তান একটি সেতু হতে পারে, কিন্তু এটি কোনো আঞ্চলিক পুলিশ নয়। এটি একটি সম্ভাব্য সমাধানের পথ দেখাতে পারে, কিন্তু সেই সমাধান কার্যকর করতে বাধ্য করতে পারে না। তৃতীয়ত, পাকিস্তানকে অভ্যন্তরীণ বাস্তবতাও বিবেচনায় রাখতে হয়। দেশটির জনমত ইসরায়েলের প্রশ্নে অত্যন্ত সংবেদনশীল।
পাকিস্তানি সামরিক নেতৃত্ব বুঝতে পারে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সম্পৃক্ততা নতুন রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে, যা বর্তমান অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় দেশের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে। ফলে ইসলামাবাদ এমন একটি নীতি অনুসরণ করতে চায় যাতে আন্তর্জাতিক প্রভাব বাড়ানো সম্ভব হয়, কিন্তু অতিরিক্ত ঝুঁকি নিতে না হয়। বর্তমান সংকট একটি গুরুত্বপূর্ণ সত্যকে সামনে নিয়ে এসেছে। আন্তর্জাতিক রাজনীতিতে শুধু মহাশক্তি সবসময় সংকট সমাধানের একমাত্র মাধ্যম নয়। অনেক সময় এমন রাষ্ট্রের প্রয়োজন হয় যারা নিজেরা মহাশক্তি নয়, কিন্তু জটিল সম্পর্কের নেটওয়ার্ক, পারস্পরিক যোগাযোগের সক্ষমতা এবং স্থিতিশীলতার প্রতি স্বার্থ থাকার কারণে বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে পারে। পাকিস্তান এই বাস্তবতার সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের পর আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত করার সুযোগ পাচ্ছে। और इस तकरीब की मेजबानी अल्लाह के फजल करम से पाकिस्तान की होगी। এই কারণে পাকিস্তানের বর্তমান সম্পৃক্ততা সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদী চরিত্র ধারণ করতে পারে। তবে তার একটি নির্দিষ্ট সীমা থাকবে। এই স্থায়িত্ব সামরিক উপস্থিতি বা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্ব দেওয়ার অর্থে নয়, বরং বারবার মধ্যস্থতা, উত্তেজনা প্রশমন, সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থায় অংশগ্রহণ এবং ইরান উপসাগরীয় রাষ্ট্রসমূহ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ নিরাপত্তা সমন্বয়ের ক্ষেত্র তৈরির মাধ্যমে প্রকাশ পেতে পারে। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে পাকিস্তান শুধু দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবেই নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক সমীকরণে একটি অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে। বর্তমান যুদ্ধ তাই শুধু শক্তির ভারসাম্যে পরিবর্তন করেনি, এটি এমন এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে যেখানে যোগাযোগ, আস্থা এবং কূটনৈতিক নমনীয়তাই সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে উঠেছে, আর পাকিস্তান সেই সম্পদের অধিকারী কয়েকটি রাষ্ট্রের অন্যতম। অপারেশন সিন্দুরের ধুলো এখনো পুরোপুরি থিতিয়ে বসেনি, কিন্তু এর মধ্যে ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু পরিবর্তন করেছে। দীর্ঘদিন ধরে পাকিস্তান ছিল বিজেপির জাতীয়তাবাদী রাজনীতির প্রধান প্রতিপক্ষ, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই অবস্থান ক্রমশ দখল করছে বাংলাদেশ এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু। এটি কোনো আকস্মিক পরিবর্তন নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক পুনর্বিন্যাস। গত 2 দশকে পাকিস্তানকে ঘিরে গড়ে ওঠা নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জাতীয়তাবাদী বয়ান বিজেপিকে একাধিক নির্বাচনে সুবিধা এনে দিয়েছে। নির্বাচনী মঞ্চ থেকে টেলিভিশন বিতর্ক পর্যন্ত পাকিস্তানকে একটি স্থায়ী হুমকি হিসেবে উপস্থাপন করা হয়েছে। ঘরে ঢুকে মারব ধরনের স্লোগান কেবল রাজনৈতিক ভাষা ছিল না, বরং একটি বৃহত্তর জাতীয়তাবাদী আবেগের অংশ ছিল, যা ভোটারদের একটি বড় অংশকে প্রভাবিত করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বয়ানের কার্যকারিতা কমতে শুরু করেছে। বিশেষত 2025 সালের পহেলগাম হামলা এবং তার পরবর্তী অপারেশন সিন্দুরের পর বিজেপি উপলব্ধি করেছে যে পাকিস্তানকে কেন্দ্র করে পুরনো রাজনৈতিক কৌশল আগের মতো ফলপ্রসূ নাও হতে পারে। পহেলগাম হামলার পর ভারত সরকার আন্তর্জাতিক পরিসরে একটি ব্যাপক কূটনৈতিক প্রচারণা শুরু করে। বিভিন্ন দেশে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়। সরকারের দাবি ছিল পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো হামলার সঙ্গে জড়িত এবং ভারতের সামরিক প্রতিক্রিয়া ছিল সীমিত এবং সুনির্দিষ্ট। কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভারতের প্রত্যাশা অনুযায়ী হয়নি। অধিকাংশ দেশ ঘটনাটিকে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিরোধ হিসেবেই দেখেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থানের চেয়ে বেশি আলোচিত হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির উদ্যোগ এবং সংঘাতে চীনের সম্ভাব্য ভূমিকা। ফলে ভারত যে আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করেছিল তা পুরোপুরি অর্জিত হয়নি। অন্যদিকে পাকিস্তানও পরিস্থিতিকে দক্ষতার সঙ্গে ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান উত্তেজনা এবং আঞ্চলিক অস্থিরতার সময়ে ইসলামাবাদ নিজেদেরকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অবস্থান দুর্বল না হয়ে বরং কিছু ক্ষেত্রে শক্তিশালী হয়েছে বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করে। এই বাস্তবতা বিজেপির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। 2014 সালের পর থেকে দলটির রাজনৈতিক বয়ানের অন্যতম প্রধান ভিত্তি ছিল জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান। কিন্তু যখন সেই বয়ান আগের মতো রাজনৈতিক লাভ এনে দিতে পারছে না, তখন নতুন একটি ইস্যুর প্রয়োজন দেখা দিয়েছে। একই সময়ে অযোধ্যার রাম মন্দির নির্মাণ, যা হিন্দুত্ববাদী রাজনীতির দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি ছিল,
সেটিও বাস্তবায়িত হয়েছে। ফলে বিজেপির সামনে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পুরনো রাজনীতির প্রতীকগুলো ধীরে ধীরে তাদের কার্যকারিতা হারাচ্ছে। 2029 সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটির নতুন রাজনৈতিক শক্তির উৎস খুঁজে বের করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু বিজেপির জন্য একটি নতুন রাজনৈতিক ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। এই বয়ানটি একাধিক রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে পারে। এটি সীমান্ত নিরাপত্তার প্রশ্ন উত্থাপন করে, জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে উদ্বেগ তৈরি করে, কর্মসংস্থান ও অর্থনৈতিক চাপের বিষয়কে সামনে আনে এবং একই সঙ্গে ধর্মীয় পরিচয় রাজনীতির সঙ্গেও যুক্ত হয়। পশ্চিমবঙ্গ ও আসামের মতো রাজ্যে এটি স্থানীয় নির্বাচনের ইস্যু হতে পারে, আবার জাতীয় পর্যায়েও এটি ব্যবহার করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইস্যুর কোনো সহজ বা দ্রুত সমাধান নেই, ফলে এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিকভাবে ব্যবহারযোগ্য। এই রাজনৈতিক কৌশলকে আরও শক্তিশালী করার জন্য যে প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হচ্ছে বলে সমালোচকরা অভিযোগ করেছেন, তার অন্যতম উদাহরণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR প্রক্রিয়া। বিহার, পশ্চিমবঙ্গ এবং আসামে ভোটার তালিকা পুনর্বিবেচনার এই কর্মসূচির ফলে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী এটি ভোটার তালিকার শুদ্ধতা নিশ্চিত করার জন্য করা হচ্ছে, কিন্তু বিরোধী দল, নাগরিক অধিকার কর্মী এবং বিভিন্ন পর্যবেক্ষকদের দাবি এই প্রক্রিয়া বিশেষ কিছু সম্প্রদায়কে অসমভাবে প্রভাবিত করছে। বিশেষ করে মুসলিম এবং বাংলা ভাষাভাষী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের মধ্যে উদ্বেগ বেশি দেখা যাচ্ছে। সমালোচকদের মতে সমস্যা শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকেও বঞ্চিত হচ্ছেন। রেশন কার্ড, সরকারি ভর্তুকি বা অন্যান্য কল্যাণমূলক সুবিধা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছে। সরকার অবশ্য এসব পদক্ষেপকে প্রশাসনিক স্বচ্ছতা এবং জালিয়াতি রোধের অংশ হিসেবে ব্যাখ্যা করে। তবে সমালোচকরা মনে করেন ভোটার পরিচয় এবং নাগরিক অধিকারকে একত্রে বিবেচনা করার প্রবণতা বিপজ্জনক নজির তৈরি করতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ডি ভোটার বা সন্দেহভাজন ভোটার এবং অবৈধ অভিবাসী ধারণার মধ্যে পার্থক্য ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। আসামে বহু বছর ধরে ডি ভোটার ইস্যু একটি বিতর্কিত বিষয়। ডি ভোটার হিসেবে চিহ্নিত হওয়া মানেই কেউ বিদেশি এমন নয়। অনেক ক্ষেত্রেই নথিপত্র সংক্রান্ত জটিলতা বা প্রশাসনিক সমস্যার কারণে মানুষ এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু রাজনৈতিক প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনের আলোচনায় এই পার্থক্য অনেক সময় উপেক্ষিত হচ্ছে। ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়া বা নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হওয়া ব্যক্তিদের একটি অংশকে জনমনে অনুপ্রবেশকারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সমালোচকদের মতে এই প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে এমন একটি বয়ান তৈরি করা হচ্ছে যেখানে নাগরিক এবং সন্দেহভাজন বিদেশির মধ্যে সীমারেখা রাজনৈতিকভাবে পুনর্নির্ধারিত হচ্ছে। এই কৌশলের একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটও রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন রাজনীতির কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। সীমান্ত নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসন, আশ্রয় প্রার্থী এবং জাতীয় পরিচয় নিয়ে বিতর্ক পশ্চিমা বিশ্বের বহু নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্রেক্সিট গণভোট থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী রাজনৈতিক শক্তির উত্থান পর্যন্ত অভিবাসন ইস্যু একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করে। ভারতীয় রাজনৈতিক কৌশলবিদরা এই অভিজ্ঞতা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলেই মনে করা হয়। তাদের কাছে এটি এমন একটি উদাহরণ যেখানে কঠোর অভিবাসন নীতি এবং সীমান্ত কেন্দ্রিক রাজনৈতিক বয়ান আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের শাস্তি বা বিচ্ছিন্নতা ছাড়াই পরিচালনা করা সম্ভব হয়েছে। ফলে সীমান্ত রক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং নাগরিক তালিকা শুদ্ধকরণ ধরনের ভাষা ভারতীয় রাজনৈতিক আলোচনায় আরও বেশি গুরুত্ব পাচ্ছে। সমর্থকদের মতে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বৈধ অধিকার। অন্যদিকে সমালোচকদের মতে এই ভাষার আড়ালে নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার ঝুঁকি রয়েছে, বিশেষ করে যখন রাজনৈতিক বক্তৃতায় বাংলাদেশ, মুসলিম পরিচয় এবং জনসংখ্যাগত পরিবর্তনের প্রশ্ন একসঙ্গে মিশে যায়, তখন বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ সম্পর্কিত বিতর্কিত মন্তব্য এই রাজনৈতিক প্রবণতার একটি চরম উদাহরণ হিসেবে আলোচিত হয়েছে। যদিও এ ধরনের বক্তব্য সমালোচনার মুখে পড়ে, তবুও অনেক পর্যবেক্ষকের মতে এগুলো বৃহত্তর রাজনৈতিক বয়ানের অংশ, যা সীমান্ত ও অভিবাসন প্রশ্নকে আরও আবেগপ্রবণ ও সংঘাতময় রূপ দিতে পারে। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রগুলোর একটি। প্রায় 150 কোটি মানুষের এই দেশে শত শত ভাষা, ধর্ম এবং সংস্কৃতি সহাবস্থান করে। দেশটির সংবিধান বহুত্ববাদ, নাগরিক অধিকার এবং সমান মর্যাদার নীতির উপর প্রতিষ্ঠিত। এই বাস্তবতায় যেসব জনগোষ্ঠী বর্তমানে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে, বাংলাভাষী মুসলিম, আসামের সংখ্যালঘু সম্প্রদায় বা নথিপত্র সংকটে থাকা দরিদ্র মানুষ, তারা সাধারণত সমাজের দুর্বল অংশগুলোর মধ্যে পড়ে। তাদের পক্ষে দীর্ঘ আইনি লড়াই বা রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা সহজ নয়। আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করে। এর একটি কারণ ভারতের গণতান্ত্রিক পরিচয়, অন্যটি তার ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব। কিন্তু নাগরিকত্ব, ভোটাধিকার, সামাজিক সুরক্ষা এবং রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে যে প্রশ্নগুলো এখন উত্থাপিত হচ্ছে, সেগুলো শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই সীমাবদ্ধ থাকবে কিনা তা নিয়ে বিতর্ক বাড়ছে। কারণ কোনো জনগোষ্ঠী যদি ধীরে ধীরে রাজনৈতিকভাবে সন্দেহভাজন, প্রশাসনিকভাবে বঞ্চিত এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে তার প্রভাব দেশের সীমানা ছাড়িয়েও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন, বিজেপি তাদের নতুন রাজনৈতিক ফ্রন্ট খুঁজে পেলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব শুধু নির্বাচনী রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি ভারতের গণতন্ত্র, নাগরিকত্বের ধারণা এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।